কেউ। আমরা এক্সপ্রেসের দরবারে এসেছি। আপনারা জানেন শিয়রে ভোট এই মুহূর্তে সারা রাজ্যের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর, আসানসোল, খনি এবং শিল্পাঞ্চল ভোটের উত্তাপে রীতিমতো গরম হয়ে উঠেছে। একদিকে মিছিল, মিটিং, সভা, সমাবেশ, অন্যদিকে একাধিক ছোটখাটো ঘটনাও ঘটে চলেছে। আর বেশ কিছু মানুষ সকাল থেকে রাত্রি অবধি বাসে, ট্রেনে, চায়ের আড্ডায় একই প্রশ্ন, সরকার বদলাবে কিনা, সরকার যদি বদলায় তাহলে নতুন কারা দায়িত্ব নেবেন, কিংবা পরিবর্তনের কোনো পরিবর্তন হবে কিনা। আর যাই হোক না কেন তার প্রভাব এই খনি শিল্পাঞ্চলে অবশ্যই পড়বে। আমাদের আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন উত্তরবঙ্গ সংবাদের অন্যতম কর্মকর্তা এবং দীর্ঘদিনের প্রবীণ সাংবাদিক গৌতম বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে আছেন ডক্টর প্রদীপ সুমন, হিন্দি দৈনিক শিল্পাঞ্চল এক্সপ্রেসের সম্পাদক এবং দীর্ঘদিনের হিন্দি সাংবাদিকতার পোড় খাওয়া অভিজ্ঞতা নিয়ে আজ এখানে উপস্থিত। একই সঙ্গে রয়েছেন আরেকজন প্রবীণ সাংবাদিক, আজকাল পত্রিকার আসানসোলের দায়িত্বে থাকা শ্রী দেবব্রত ঘোষ। আমরা আমাদের আলোচনার শুরুটা ঠিক যেভাবে করব ভাবছি, তাতে আমরা প্রথমেই জেনে নিতে চাইব গৌতম বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। গৌতম, আপনি একসময় আসানসোলে ছিলেন, আসানসোলে সাংবাদিকতা করেছিলেন, পরে কলকাতায় যান, তারপর এখন গোটা উত্তরবঙ্গ সংবাদ দেখলেও সেখানেও কিন্তু এই পশ্চিম বর্ধমানও একটা বড় অংশ জুড়ে থাকে। দিনভর সেই কাগজের সাথে আপনি সংবাদের সাথে জড়িয়ে আছেন। এই মুহূর্তে আপনি আবার বিভিন্ন জেলায় জেলাতেও ঘুরছেন। পশ্চিম বর্ধমান জেলায় নির্বাচনকে আমরা বিগত বেশ কয়েকটা নির্বাচনের সঙ্গে এবারের নির্বাচনকে আলাদা করে ভাবছি কেন? আমরা সকলেই প্রায় আলাদা করে ভাবছি, কিন্তু হঠাৎ এই আলাদা করে ভাবা কেন? আমরা ৭২ থেকে ৭৭ একবার অন্যরকম দেখেছিলাম, আমরা ৭৫-এর জরুরি অবস্থা দেখেছি, আমরা ২০১১ দেখেছি, ২০২১-এ এই নির্বাচন পশ্চিম বর্ধমান জেলা, বিশেষ করে দুর্গাপুর, আসানসোলে কি আলাদা কোনো বার্তা নিয়ে আসছে? কেন আলাদা এবারের নির্বাচন? দেখো বিশ্বদেব, তুমি যে প্রশ্নটা করছো সেটা হচ্ছে যে আলাদা কোনো বার্তার কথা। যে আলাদা বার্তা মানে আমি বহুদিন ধরে সাংবাদিকতা করছি আর অনেক নির্বাচন পরপর দেখেছি, এটার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু যেটার কথা তুমি বললে ৭৫ বলো কি ৭২ বলো, সেই যে নির্বাচনগুলো, সেই সময়ও একটা কোথাও একটা সমাজের মধ্যে নির্বাচন এলে যাকে বলা হয় পোলারাইজেশন হতো, পোলারাইজেশন একটা হয়, কিন্তু সেটা হতো মূলত পলিটিক্যাল পোলারাইজেশন। ঠিক, একটা রাজনৈতিকভাবে ভাগ হতো। আর রাজনীতির মধ্যে, রাজনীতি আমার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, আমার কাছে নীতি বিরুদ্ধ মনে হতে পারে, কিন্তু রাজনীতি কোথাও একটা নীতিগত অবস্থান থাকতো রাজনীতির। এবারের নির্বাচনে সেটা নেই। এবারের নির্বাচনে ডেফিনেটলি আমি যেটা বলতে চাইছি যে একটা পোলারাইজেশন হচ্ছে। সেই পোলারাইজেশনটা হচ্ছে একেবারে ঘৃণার ওপর দিয়ে, বাঙালি বিহারি, হিন্দু মুসলিম, এরপর আমি যা দেখতে পাচ্ছি এরপরে হবে হিন্দুদের মধ্যে ধর্ম আছে, ভাষা আছে, প্রাদেশিকতা আছে, এবং এরপরে যেটা হবে আমি সেটাও বলছি, এরপরে যেটা হবে এই জোর করে আদিবাসী দলিতদের যে হিন্দু সমাজের গোষ্ঠীভুক্ত করবার একটা চেষ্টা হচ্ছে, তারও একটা এর বিরুদ্ধে একটা আমরা দেখতে পাবো আগামী ২ বছর ৩ বছর পরে। কারণ এটা তো আমরা ছিল, বরাবর ছিল। যখন শরদ পাওয়ার, যখন আমরা মনে করি যখন মুখ্যমন্ত্রী মহারাষ্ট্র, বি আর আম্বেদকর ইউনিভার্সিটি শুধু নাম করা হবে,
মনে আছে তোমার? শুধু নাম হবে বিআর আম্বেদকর ইউনিভার্সিটি, শরদ পাওয়ারকে আধা সেনা নামাতে হলো, গ্রামের পর গ্রাম পুড়লো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবং পাগল হয়ে গেল সবাই। দলিতদের মেরে ধরে কারা করেছিল? কুড়ি রেট। আবার হিন্দু মুসলিম দেখেছি আমরা। আর এই বাঙালি বিহারি যদি বলো, আমার কাছে যেটা অদ্ভুত লাগে, একটা সময়ে এটা কোনো ভাবতেই পারতো না কোনো বাঙালি যে আমাদের মধ্যে প্রাদেশিকতা, ধর্মীয় বিভাজন এইভাবে হবে। কিন্তু এবারে আমি যত জায়গায় ঘুরে দেখছি এই বিভাজন প্রায় আমি তোমাকে থামিয়ে, যেহেতু তুমি একেবারে যে জায়গাটায় শেষ করছিলে যে এই যে আমাদের বিভাজন, সেটা মানুষের সাথে মানুষের, ভাষার সাথে ভাষা, এলাকার সাথে এলাকা। আমার সঙ্গে রয়েছেন প্রদীপ সুমন। প্রদীপ সুমনও আমি দর্শক এবং শ্রোতা সবার জন্য জানিয়ে রাখি, উনি দীর্ঘদিন আমাদের ঠিক বর্ডার এলাকা ধানবাদে একটি বড় হিন্দি কাগজে কাজ করতেন। তারপর কলকাতার একাধিক খবরের কাগজের দায়িত্ব নিয়ে তিনি আসানসোল শিল্পাঞ্চল এসেছিলেন। সেখান থেকে একেবারে সরাসরি নিজে শিল্পাঞ্চল এক্সপ্রেস বলে একটি হিন্দি দৈনিকের সম্পাদক। ডক্টর প্রদীপ সুমন, আমার আপনার কাছে জিজ্ঞাসা, যে জায়গাটায় গৌতম বলছেন যে এই যে ভাষাকে কেন্দ্র করে হিন্দি, বাংলা, বিহার, উত্তরপ্রদেশের মানুষের সাথে বাঙালির, আমরা তো চিরকালই একসাথে একটা সম্পর্কের সাথে ছিলাম, ভোট আমাদের কি সত্যি ভেঙে দিতে পারে? যদি পারে কেন? এবং কেন আমরা, যেহেতু আপনি একটা বর্ডারে কাজ করেছিলেন এবং এই পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর আসানসোল কিন্তু একটা বর্ডারের মধ্যে, অর্থাৎ ওপারে ঝাড়খণ্ড বিহার, এপারে বাংলা, আমরা কিন্তু একসাথে প্রতিদিন একরকমভাবে থাকার চেষ্টা করেছি, হঠাৎ ভাঙার চেষ্টাটা কেন? मुझे लगता है कि बातों को हम लोग जिस तरह पकड़ रहे हैं उसकी गंभीरता को अगर हम लोग सीमित करके देखेंगे तो सही तरीके से नहीं पकड़ पाएंगे। आप देखिए, पहले के चुनाव में और अभी के चुनाव में एक बड़ा अंतर है। इस चुनाव में पहली बार आप देखेंगे कि जो सत्तासीन पार्टी है वो एक अलग विचारों से लैस है। इसके पहले हम लोगों ने जब भी लड़ाई देखी, यहाँ लेफ्ट फ्रंट हुआ या कांग्रेस हुआ, आज़ादी के समय से ही 47 के पहले से ही यहाँ पर कांग्रेस कम्युनिस्टों के बीच में एक संघर्ष का पहलू रहा, नाम बदलते रहे लेकिन इनके बीच में टक्कर था। कांग्रेस की जो विचारधारा थी वो प्रगतिशीलता के साथ अपने चीज़ों को समेट कर चलती थी, लेकिन अभी जो आई है ये जो विचारधारा जिसको हम कह रहे हैं आरएसएस संचालित बीजेपी, इसको थोड़ा आपको गंभीरता से देखना होगा। आप 1996 में जाएं, जब राम मंदिर की जो लहर के बाद जब सरकार बनती है, अटल जी के नेतृत्व से लेकर जो सरकार चली वो 2004 तक ये स्पष्ट हो गया कि भारत में केंद्र में अगर कोई सरकार चलेगी तो वो मोर्चे की सरकार होगी, किसी भी एकल पार्टी की ये ताकत नहीं है कि केंद्र में राज बना ले। लेकिन 2014 के बाद आप देखेंगे कि मोदी के नेतृत्व में जो गोधरा से जो विचार प्रफुल्लित होकर यहाँ तक आता है और 14 में जो उन्माद फैलाया जाता है, और जब मोदी जी आते हैं उनके नेतृत्व में तो वहाँ से बीजेपी की, आरएसएस की एक रणनीति बदल जाती है। वो एक विचार, एक नेशन की बात करते हैं। और ये आप गंभीरता से देखेंगे तो आप देखेंगे कि एनडीए जो एक जमाने में कांग्रेस के तुलना में सबसे बड़ा विभिन्न दलों का गठबंधन होता था, वो धीरे 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 टूटता जा रहा है। उससे शिरोमणि अकाली दल, शिवसेना जैसे राजनीतिक दल अलग हो गए, शुरू में टीएमसी अलग हो गई, लेकिन उसके नेतृत्व को इससे कोई फर्क नहीं पड़ रहा है। इवन उन्होंने बिहार में जो डबल इंजन सरकार का नारा देकर चुनाव लड़ा, वहाँ भी वो नीतीश कुमार को बुनियादी तौर पर खत्म करने की दिशा में आगे बढ़ रहे हैं, जिसके दिशा में आप देखेंगे कि नीतीश जी भी कांग्रेस की बीजेपी से अलग होकर अपनी रणनीति अपना रहे हैं। तो आप पहली बार देखेंगे कि पश्चिम बंगाल का चुनाव इस मायने में अलग है कि पहली बार एक सत्ता में आई हुई पार्टी एक विचार, एक राष्ट्र के नाम पर आगे चुनाव लड़ रही है और पूरे भारत में वो इस लाइन पर चलेगी। अब उसके लिए सबसे अच्छी बात यह है कि उसके खिलाफ जो पार्टी थी कांग्रेस, उसका अब कोई राष्ट्रीय स्तर पर अस्तित्व बचा नहीं है। तो वो जब पश्चिम बंगाल में एंट्री लेती है तो उसे एक नेशन एक विचार के तहत हिंदू का बात कहना पड़ता है। और जब हिंदुत्व की बात लेकर वो बीजेपी सामने आती है
तो पश्चिम बंगाल के लिए पहली बार ऐसा हुआ है कि पश्चिम बंगाल की जनता, जो गौतम दा बोल रहे हैं कि कभी धर्म की राजनीति को उसने देखा ही नहीं था, तो धर्म की राजनीति उसके लिए एक नया राजनीति है। दूसरी ओर जो सलाहकार हैं तृणमूल के पीके, उनकी एक स्पष्ट सोच है कि भारत में जो राजनीति की इतिहास है उसमें धार्मिकता को अगर रोकना है तो प्रांतीयता की ओर जानी होगी। आप देखेंगे 84 के बाद जो विधानसभा चुनाव हुआ था पश्चिम बंगाल में, एकदम आज की दौर और उस दौर में एकदम सिमिलरिटी थी, जब 404 सीट लेकर राजीव गांधी यहाँ आए थे और उन्होंने ज्योति बसु के साथ अपनी लड़ाई शुरू की थी। जिस जहां ममता बनर्जी खड़ी हैं वहीं पर ज्योति बसु खड़े थे। उन्होंने भी मंगल माने बेहतर बंगाल का नारा दिया था राजीव गांधी ने। ज्योति बसु ने अपना जो पश्चिम बंगाल का वाम मोर्चा का चरित्र था उसको अपनाए रखा था। लेकिन चूंकि कांग्रेस के चरित्र में और अभी के मोदी जी के चरित्र में बदलाव है, इसीलिए उस समय में भी ज्योति बसु ने सभी जगहों पर, जैसे भी ममता बनर्जी प्रचार कर रही हैं, ज्योति बसु ने खुद अकेले प्रचार किया था। उस समय भी उन्होंने कहा था कि जो देश की जो सरकार है उसको देश की सरकार चलानी होगी और राज्य की सरकार को हम मोर्चा की सरकार चलाएंगे। यही कारण है कि उस चुनाव में ज्योति बसु ने राजीव गांधी को डिफीट कर दिया था और राजीव गांधी को मात्र 40 सीटें मिली थी, जबकि वो यहाँ से 15 सीटें कांग्रेस ने पार्लियामेंट्री इलेक्शन में जीता था। तो ये अनिवार्य शर्त है कि पश्चिम बंगाल में अगर मोदी जी को चलना है तो एक राज्य, एक राष्ट्र, एक विचार के तहत हिंदू और मुसलमान या 30-70 की बात चलेगी ही। ये तो यहाँ दुर्भाग्य है कि अगर 70% मुसलमान नहीं होते तो 7 कैंडिडेट जो मुसलमान आए हैं उत्तर प्रदेश की तरह एक भी मुसलमान नहीं आते। इसलिए इसमें कोई अतिशयोक्ति नहीं है। ये तय है कि वॉल्वो में जब बैठेंगे आप तो उसका पूरा केबिन एसी होगा। ধন্যবাদ প্রদীপ। আমি দেবব্রত কাছে যাব। দেবব্রত, আমরা প্রায় সীমানা করতে করতে আমি একটু জায়গাটাকে আরেকটু ছোট করে যদি ভাবি, সেটা হচ্ছে যে আমরা যেহেতু জেলাতে রয়েছি, পশ্চিম বর্ধমান জেলা, এই জেলাতে অদ্ভুতভাবে আমাদের 22 থেকে 27% হচ্ছে হিন্দি ভাষী ভোটার এবং এর মধ্যে গ্রাম অঞ্চলটা তুলনামূলক কম। যে গ্রামে যারা থাকছেন তাদের মধ্যে কিন্তু হিন্দি ভাষীদের সংখ্যাটা কম, বাঙালি ভাষী ভোটারের সংখ্যা বেশি। এবার এই যে এবারের ভোটটা অন্য যে কোনো ভোটের তুলনায় গ্রামগুলো থেকে ইস্যু কি উঠে আসবে, নাকি আমাদের জেলার জন্য সেই যা সারা দেশেই চলছে, সারা রাজ্যে জুড়ে যা ইস্যু চলছে সেই বিষয়গুলোই থাকবে? ব্যাপারটা হচ্ছে যে অন্যান্য বারের থেকে এবারের যে নির্বাচন এটা আলাদা এই জন্য যে শুধু যে বিজেপি আসছে এখানে নতুন করে তারা একটা জায়গা নেওয়ার জন্য, শুধু তা নয়, মাঝখানে কিন্তু আমাদের কোভিডটা গেছে, আমফান গেছে। তো এই সময়টাতে সবাই চেয়েছে কিছু কাজ করে দেখাবো, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকেরই ভুল হয়ে গেছে। কেউ শুরু করে শেষ করেনি, কেউ মাঝখানে শুরু করেছে। এইভাবে আমরা যেটা দেখছি, যেরকম একসময় বলা হলো যে পরিযায়ী শ্রমিকরা আসছে, সেটা শুনে কিন্তু আমাদের রাজ্য থেকে বলা হয়েছিল ওরা যেন না আসে, আমরা চাই না ওরা এখন আসুক। পরে ওরা আসছে না কেন বা এলে ওদের আর কি কি করা যাবে, এগুলো এদের পলিসি অনুযায়ী সেটা মতো তাদের সেবা পাল্টেছে। তার চেয়ে বড় কথা হচ্ছে ওদের পরিযায়ী বলা হবে কেন? ওরা তো আমার এখানকারই লোক, এখানকার লোক এখানে ফিরে এলে কি আর পরিযায়ী হয়? তা হয় না। সে অন্য জায়গা থেকে এলে সেই যখন চলে যাবে সেটাকে বলা হয়। তো এই সব নিয়ে বরাবরই দেখা যাচ্ছে যে এরকম একটা মানে কেউ মেনে নিচ্ছে, কেউ মেনে নিচ্ছে না। ভোটের ব্যাপারেও সে একই ব্যাপার। তবে একটা জিনিস যেটা হয়েছে, আগে তবুও মানুষ মনটাকে খুলতো, এখন মন খুলছেই না। এটা কি কোনো বিশেষ কোনো ভয়, কোনো আতঙ্ক তৈরি হচ্ছে? ভয় তো অবশ্যই আছে, কেউ অপ্রিয় হতে চাইছে না। তার একটা ব্যাপার অদ্ভুত লাগছে যে একের পর এক এমন সুবিধাগুলো দেওয়া হচ্ছে, মানে সেটা শাড়ি হতে পারে, সেটা কম্বল হতে পারে, সেটা চাল হতে পারে, সেটা ডাল হতে পারে, হ্যাঁ, এমনকি রেশন বিনা পয়সা দিচ্ছি। এই যে জিনিসটা, এটা যে চিরকাল
মানে চালানো যায় না সেটা সবাই জানে, কিন্তু মানুষের এখন চাহিদা এমন একটা জায়গায় চলে এসছে, তারা ভাবছে যেটা পাচ্ছি সেটাকেই আঁকড়ে ধরি। যেটা কোভিডের সময় দেখেছি আমরা আসানসোল উত্তরে সেখানে অনেক মুসলিম মানুষ থাকে, এক একটা বাড়িতে 20 জন 25 জন করে লোক থাকছে। যদি 5 কিলো করে চাল তারা পায়, তো এক একটা জায়গায় দেখা যাচ্ছে বস্তা বস্তা চাল ঢুকছে। পরবর্তীকালে সেই চালগুলো আমরা দেখছি আমাদের শহরে, আমাদের এই জায়গাটাতে, সেগুলো এসে বিক্রি হয়ে যাচ্ছে, কম দামে সেগুলো লোকে নিয়ে নিচ্ছে। মানে তোমার কি মনে হয় তাহলে এই বিষয়গুলো নির্বাচনে কোনোভাবে আলোচনার জায়গায় আসবে, যে কি হলো কোভিডে, কি হলো আমফানে, তাতে আমার জেলার উপরে কি এফেক্ট হবে? যেহেতু মাত্র 1 বছর বাকি ছিল এই ইলেকশনের, হ্যাঁ, সেই জন্য সবগুলো দলই ধরেছে যে আমাদের এখন থেকেই শুরু হয়ে গেল ক্যাম্পেইন। আমি গৌতম তোমার কাছে যাব, এই যে দুটো রাজনৈতিক দল, বিশেষ করে বড়, বা আমি 3টে দলই বলতে পারি, বাম সংযুক্ত মোর্চা কংগ্রেসকে সঙ্গে নিয়ে, ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস, তারা ইস্তাহার প্রকাশ করেছে। ইস্তাহারে সারা রাজ্যের জন্য অনেকেই অনেক কিছু বলেছেন, কিন্তু দুর্ভাগ্যের কথা, আমরা যে জেলাটায় থাকি, পশ্চিম বর্ধমান জেলা, এই পশ্চিম বর্ধমান জেলা শিল্প, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত শিল্পের জন্য ছিল বিখ্যাত। একটা সময় আমরা বলতাম আসানসোল দুর্গাপুর জার্মানির রুট হিসেবে চিহ্নিত। সেই জায়গাটা থেকে একের পর এক যে ইন্ডাস্ট্রিগুলো শেষ হয়ে যাচ্ছে, কয়লা খনি শেষ হয়ে যাচ্ছে, আমরা কিন্তু কারোর ইস্তাহারে সেইভাবে আমাদের যে শিল্পায়ন নতুন করে করা, কেবল বলা হচ্ছে কর্মসংস্থানের কথা বা শিল্পায়ন, কিন্তু তার যে প্রজেকশন, এই প্রজেকশনটা কিন্তু আমরা কোনো দলের ক্ষেত্রেই দেখতে পাইনি। এটা নিয়ে তুমি নিজে কিছু মনে করো? মানে এটার আগে আমার দেবুদা কয়েকটা কথা বললেন, আমার তার উত্তর দেওয়ার দরকার মনে হয়। 1 নম্বর হচ্ছে, দেবুদা বললেন যে আমরা যাকে বলা হয় ডোল রাজনীতি, কথা এটাই বলেছেন, একদম একদম ডোল পলিটিক্স। একদম। তা আমেরিকার মতন ক্যাপিটালিস্ট কান্ট্রি কটা আছে? আর তো নেই। আমেরিকা কি করেছে? কি করলো কোভিডে? কিভাবে জন বাইডেন কি করে পাওয়ারে এসেছেন? 3টে জিনিস বলে। একটা বলেছে কোভিডে সবাইকে বিনা পয়সায় আমি করাবো, ওই টিকা দেবো, একদম, প্রত্যেক ঘন্টায় $15 করে দেওয়া বই সমস্ত আমেরিকানকে। কি এটা টোল নয়? হোয়াট ইজ দিস? উৎসাহ ভাতা দেবই। আমরা দক্ষিণ ভারতে দেখেছি তো। না, আমি বলছি এটা হলো 3টে, এটা কোনো কথা নয়। যে রাইটিস্ট যে 4টে অক্ষ তৈরি হয়েছে পৃথিবীতে, তার মধ্যে রাশিয়া পর্যন্ত আছে, কোরিয়া আছে, টার্কি আছে, আমাদের দেশও আছে, কিন্তু আমি মনে করি এইখানে এবং স্পেশালি যে একটা এক্সট্রিম রাইটিস্ট, এই যে জিনিসটা চলছে, এটা চলছে এবং এটা লোকে খাচ্ছে, না খাওয়ার কিছু নেই। কারণ যারা মূলত সমাজকে প্রভাবিত করে তারা উপকৃত হচ্ছে। তারা যদি উপকৃত হয়, তারা যদি লক্ষ্যে বোঝায়, তাহলে সাধারণ লোক মনে করে খুব ভালো হচ্ছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমরা খুব বলছি লোকের কাছে দেব কেন, ওয়েলফেয়ার করব কেন, এই প্রশ্নটা আসছে কি করে? প্রথমত রাষ্ট্রের তো একটা দায়িত্বই ওয়েলফেয়ার। আমি তাও, আমাদের তো ওয়েলফেয়ার স্টেট ছিল, সেটা উঠিয়ে দেবে এরা, হয়তো এরা কনস্টিটিউশনে আজকে আছে, কালকে উঠিয়ে দিতে পারে। আমার বক্তব্য, সারা ভারতবর্ষে জর্জেন্স যেটা দিয়ে কাজ করেন, সাউথ ইন্ডিয়ায়, যেটা আমি বলছিলাম, জয়ললিতা যেভাবে পলিটিক্স করেছেন, যেভাবে লোকে পেয়েছে এবং যেভাবে মানোন্নয়ন হয়েছে তো বটে, কাজে আমি সেটাকে অস্বীকার করবো কি করে? নাম্বার 1। 2 নম্বর, দেখুন আমি বলি আপনাকে, আপনি বলছেন মুসলিমদের কয়েক পরিবারের মধ্যে এত চাল হলো। প্রথমত হচ্ছে, উই ডোন্ট হ্যাভ এনি স্পেসিফিক স্ট্যাটিস্টিক্স। একদম। এবং আমি আপনাকে বলি, বাংলাদেশ ভারতবর্ষের চেয়েও ফ্যামিলি প্ল্যানিংয়ে বেটার, অনেক বেটার। একদম। বাঙালি মুসলিম বেটার, অনেক বেটার। পাকিস্তান ভারতবর্ষের কাছাকাছি। কাজেই আমরা এইগুলো খুব আমরা খুবভাবে না। প্লাস কীরকম মন্ত্রী আসছে আমাদের, কীরকম নেতা আসছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলছেন 20টা করে কেন ছেলেপুলে হলো না, তাহলে তুমি বাড়িতে 1 কুইন্টাল চাল নিয়ে যেতে পারতে, বলছে। দিস ইজ হোয়াট ইজ সেইং। আমাদের সবকটা মিডিয়া, আমরা বাদ দিন, তৃণমূলও অনেক অজস্র দোষ আছে, এর মধ্যে কোনো ভুল নেই।
এই যে দুর্নীতি হয়েছে তো অস্বীকার করার নেই, আমফানে দুর্নীতি হয়েছে, বিভিন্ন জায়গায় সারদা নারদা হয়েছে। এবার আপনি বলছেন পরিবর্তন হবে, কিসের পরিবর্তন? পরিবর্তন হয়ে গেছে, যারা করেছিল সব বিজেপিতে এসেছে, দে হ্যাভ কাম টু বিজেপি। আচ্ছা ইস্তাহার, তৃণমূলের যে ইস্তাহার তার চেয়ে ডবল ইস্তাহার এদের, ওরা বলছে কন্যাশ্রী, বলছে 2 লাখ টাকা করে দেবো। আরে এতগুলো বিজেপি স্টেট আছে, বিজেপি রুল স্টেট আছে, কোথাও দেয় একটা জায়গাও কন্যাশ্রী নেই। এতগুলো বিজেপি স্টেট আছে যেখানে একটা জায়গাতেও যা যা বলেছে, সত্যজিৎ রায় পুরস্কার, উত্তম পুরস্কার, ওখানে দেয়নি কেন? এখনো পর্যন্ত প্রেমচাঁদের নামে কি করতে হয়েছে, কি কি কতটা করেছে বলুন? কাজেই এটা সবই হচ্ছে জুমলা। যদি বলেন আপনি তৃণমূল, তো তৃণমূলও জুমলা, এও জুমলা। যদি পেয়ে থাকে, আমি মনে করি যদি কেউ 5 টাকাও পেয়ে থাকে তাহলেও মঙ্গল, সেটাও যদি থাকে, সিরিয়াসলি আমি এটা মনে করি। এবং কারণ বাজারে টাকাটা আসা খুব দরকার। না, আমি যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের দেখো সেটা আমি সীমাঞ্চল- বরং আমি তোমাদের জিজ্ঞেস করতে পারি, হ্যাঁ, একজন এখানে এমপি মন্ত্রী হলেন, হুম, কোন কিসের মন্ত্রী প্রথমবারে হলেন? প্রথম 5 বছর তো ছিলেন, তিনি কিছু করতে পারলেন? তিনি বললেন কি, রাজ্য সরকার যেহেতু আলাদা সরকার, আলাদা পার্টির সরকার, অতএব করবো না। সেটাই যদি যুক্তি হয় তাহলে ছেড়ে দেওয়া উচিত। না, উল্টে আমি করতে যেটা- পারছি না, আমি উল্টে ছেড়ে যেটা দিচ্ছি। হলো তার পিরিয়ডে প্রথমবারে হিন্দুস্তান কেবল বন্ধ স্ট্যান্ডার্ড হলো। বন্ধ হলো, হ্যাঁ, সেটা অবশ্য বন্ধ- দ্বিতীয়বার বার্ন স্ট্যান্ডার্ড বন্ধ হলো। বন্ধ হওয়ার কথাই ছিল। ঠিক আছে, আমি বলছি এটা আম জনতার ধারণা কি, যে একজন সাংসদ তিনি ওই দল থেকে এলেন, যখন দেশের প্রধানমন্ত্রী এসে বার্নপুরের মাঠে বলছেন যে তবে তবে আমাকে তবে তোমরা এই দাও, আমি তোমাদের এইটা দেবো। বাট স্টিল আমি দেবুদা একটা কথা সমর্থন করি, তৃণমূলও কিছু আনতে পারেনি, না, না। একটাও ইনভেস্টমেন্ট আনতে পারেনি। কারণ তাদের মধ্যে সেই সেই যাকে বলা হয় যে একটা যে ভিশন থাকবে, সেই ভিশন আমি দেখতে পাইনি। সেটা তৃণমূলের মধ্যেও দেখতে পাই। प्रदीप जी, मैं वही सेम क्वेश्चन को लेकर आपके पास जा रहा हूँ, कि ये जो हमारी पश्चिम बर्धमान जिसका एकदम बॉर्डर में चित्तरंजन लोकोमोटिव है, और एकदम दुर्गापुर तक आप चला जाइए, एलॉय स्टील प्लांट तक चला जाइए, ये जो एलॉय स्टील इस बार बेचने के लिए चला माने हो रहा है, फिर चित्तरंजन को कॉर्पोरेट करने के लिए शुरुआत काम हो चुका है, 18,000 को 10,000 वर्कर में लाया गया। वह हमारे माइंस के बारे में आपको मालूम है, जो ऑलरेडी 16 माइंस बंद है और 5-6 माइंस बंद होने जा रहा है। ये जो हो रहा है हमारे पश्चिम बर्धमान जिला में, हम लोग क्यों नहीं पूछ रहा है, जो लोग हमारे यहाँ बड़ा बड़ा आदमी आता है हर पॉलिटिकल पार्टी से, भाई आप वोट मांगने आ रहा है, आप बोल रहा है कि हम बंगाल को ये करेगा। अरे बंगाल को एक क्षेत्र है पश्चिम बर्धमान, जो इतना बड़ा इंडस्ट्रियल जगह था, आज इसकी हालत इतना खराब हो चुका है, हर जगह में ओसीपी बना रहा है, गांव फिनिश हो जा रहा है। तो हम लोग कहां जाएगा, इस क्षेत्रों के आदमी कहां जाएगा? ये इलेक्शंस में इशू क्यों नहीं हो रहा है, क्या कारण है? मैंने आपको पहले भी बताया, अभी भी आप लोग मुझे लग रहा है कि जमीन पर नहीं जा रहे हैं। मैं बार बार बोल रहा हूँ कि आरएसएस की जो वन नेशन वन थॉट विचार है, वो अपनी समय के अनुसार आगे बढ़ती है, पीछे बढ़ती है। 1947 में ज्योति बसु 1947 से लेकर 1971 तक बंगाल कांग्रेस को सामने रखते हैं, अजय मुखर्जी को मुख्यमंत्री बनाते हैं, जबकि चाहते तो सीपीएम कम्युनिस्टों के नेतृत्व में सरकार बन सकती थी, लेकिन उस समय उन्होंने अपने लक्ष्य के अनुसार मोर्चे को डेवलप किया। 1977 से लेकर 2006 तक सीपीएम अकेली ऐसी मेजॉरिटी पार्टी थी जिसको पूर्ण बहुमत की सीटें हासिल थी, उसने मोर्चे को चलाया। इवन जिसने जिंदगी में पहली बार सीपीआई ने ज्योति बसु को डिफीट किया 1972 में, उस सीपीआई को उन्होंने 80 में शामिल किया, अपने मोर्चा में चलाया। आप अभी भी समझ नहीं पा रहे हैं कि जो आरएसएस की सोच है उसमें सरकारीकरण है ही नहीं। जिस समय ज्योति बसु में ये आपके अटल बिहारी वाजपेयी आते हैं, जब वो गहरे गठबंधन के दबाव में रहते हैं, उस समय भी आपको याद होगा कि इसको का कुल्टी बेच दिया जाता है। उसी दौर में आपके एफसीआई जो किसानों का भी आंदोलन चल रहा है, अरुण शौरी उस टाइम मिनिस्टर थे, मैं लेजिम आपको बता रहा इन्वेस्टमेंट हूँ, डी इन्वेस्टमेंट अलग विभाग बना, कोई मंत्रालय उसके पहले नहीं था। एफसीआई जो किसानों का आंदोलन चल रहा है, उसकी 4 यूनिटें बंद कर दी गई। हिंदुस्तान फर्टिलाइजर की 4 यूनिटें इंक्लूडिंग दुर्गापुर बंद हो गई। उस समय इतना पहल नहीं था, उतनी मजबूत स्थिति में आरएसएस की शक्ति नहीं थी, जिसके कारण उन्होंने रोका। लेकिन जब इस बार मोदी आए
तो उन्होंने कह दिया। अब मुझे बड़ी अफसोस की बात होती है जब आपके जैसे बुद्धिजीवी लोग भी ये कहते हैं कि पब्लिक सेक्टर क्यों नहीं बच रहा है, वो भी तब जब हमारे माननीय प्रधानमंत्री जी ने आज से 7 दिन पहले स्पष्ट बयान दिया कि सिर्फ पब्लिक सेक्टर को हम इसलिए नहीं चलाएंगे कि वो मुझे विरासत में मिली है। इसका मतलब है कि हम शांति निकेतन को इसलिए शांति निकेतन नहीं रखेंगे कि रविंद्रनाथ हमारे विश्व कवि गुरु जी की उनकी पहचान जुड़ी है। अगर हमको आज कोई ग्राहक मिल जाएगा, आज अंबानी मिल जाएगा, अदानी मिल जाएगा, हम बेच देंगे। मेरी विरासत को समझने की जरूरत है। तो जो विचार, ठीक है, मेरी बात एक लाइन और सुनिए, जो विचार है उनको आपको समझना पड़ेगा। और ये जो पार्टियां आती है ना, उसमें आप देखेंगे इनके भीतर भी एक लड़ाई चल रही है जिसको जिस तरीके से लागू कर रहे हैं। यही कारण है कि जो पूरे राष्ट्रीय पूंजीपति या व्यवसायी थे, जो अभी आप देख रहे हैं कैट के नेतृत्व में जो अभी आंदोलन चल रहा है, वो मोदी की विचारधारा और उनके बीच में एक टकराहट है, जबकि दोनों एक ही शक्तियां। बस इंप्लीमेंटेशन का जो तरीका है मोदी जी का, उसको लेकर शासक वर्ग में एक लड़ाई चल रही है। इसीलिए मैं आपको बताऊं कि कोई भी इशू इस इलेक्शन में नहीं उठेगा। बीजेपी चाहती है कि कोई इशू उठे नहीं, इसीलिए हिंदू मुसलमान होगा। ममता बनर्जी खुद नहीं चाहती है कि कोई इशू उठे, क्योंकि उनको कहने जाता था। मैं वही कह रहा हूं, आप मेरी बात सुने। बीजेपी इसलिए नहीं उठाएगी कि हिंदू मुसलमान करना है। अगर बीजेपी को हिंदू मुसलमान करना है तो लिख देना कि 200 रुपया पेट्रोल हिंदू लेगा और 100 रुपया मुसलमान लेगा, या 100 रुपया हिंदू लेगा 200 रुपया मुसलमान लेगा। वो नहीं करेंगे, उनको अपनी विचारधारा को मजबूत करना है। यहाँ एक ममता वो शक्ति है जहाँ पश्चिम बंगाल को अगर वो ध्वस्त कर देते हैं तो पूरे ईस्टर्न यूपी माने इंडिया को वो डोमिनेट कर पाएंगे। आसाम रहने के बाद भी वो डोमिनेट नहीं कर पाए। इसलिए उनको सबसे बड़ा खतरा है कि ममता बनर्जी को या पश्चिम बंगाल को हमको किसी भी कीमत पर दखल करना है, इसीलिए इसमें इशू नहीं आएगा। अब बच गए हैं कांग्रेस और सीपीएम के गठबंधन। इनके पास इशूज हैं लेकिन ये उस दौर में शामिल नहीं हो पा रहे। दुर्भाग्य है कि जहां कोयलरिया बंद हो रही हैं, बैंकों का निजीकरण हो रहा है, वहां पर इन्होंने अपने विशेषज्ञ एमएलए लोगों को टिकट काट दिया। महज युवा को फेस करने के कारण रुनु दत्त का टिकट काट दिया गया। रुनु दत्त कम से कम कोयलरी की समस्याओं के बारे में हेमंत प्रभाकर से बेटर जानते थे। जहां नारा जो है वो कोयला खदानों के बारे में जामुड़िया की शिक्षिका होने के बावजूद अच्छी तरह जानती है, वहां से आईसी को उतारकर जेएनयू का इन्वेस्टमेंट करने के लिए डाल दिया गया। तो जब बीजेपी टीएमसी के बीच में वाम फ्रंट के लोग अपने इशू को उठाने वाले तत्वों को साइड कर रहे हैं, तो सहज बात है कि इस चुनाव में आम जनता उसकी समस्याएं ना होंगी, ना रहेंगी, ना रहना था। দেখো আমার তোমার কাছে ঠিক এই প্রশ্নটাই নিয়ে আসা। তুমি অনেক গ্রামগুলোতে যাও, বিভিন্ন কাজে খবরের বাইরেও তুমি ছবি টবি আঁকো, তো সেক্ষেত্রে এই যে গ্রামের মানুষের 100 দিনের কাজ, এইটাই কি আলটিমেটলি সারা রাজ্যের সঙ্গে পশ্চিম বর্ধমানেও বেঁচে থাকবে, তার সেই ভরসাটুকু যে মানুষ এইটুকু করবে? আমাদের এখানে সেই অর্থে এগ্রিকালচারাল কোনো ডেভেলপমেন্ট গত 8-10 বছরে সামান্য হলেও হয়তো হয়েছে, কিন্তু আমি বলছি মাস স্কেলে এখানে এগ্রিকালচার হচ্ছে না। এখানে বৃষ্টিটা একটা বড় প্রবলেম। আমার এখানে ডিবিসি ক্যানেল যা কিছু আছে তা দুর্গাপুরের পরে, আমি যদি একেবারে বারাবণী, রূপনারায়ণপুর, চিত্তরঞ্জন থেকে ধরে আমি যদি এই সালানপুর হয়ে আসি, তাহলে সেখানে বা জামুড়িয়া এখানে কিন্তু আমার কোনো ক্যানেলের জল নেই। ফলে গ্রামের মানুষ, তাদের কাছে ইন্ডাস্ট্রিও থাকছে না, ঠিকা শ্রমিক হিসেবে তারা শুধু বেঁচে থাকবে। আর এই 100 দিনের কাজ, এটাই কি একমাত্র ভবিতব্য পশ্চিম বর্ধমান জেলার? এইটাই কি নেতারা বলবেন যারা রোজ ভোট চাইতে আসছেন বাড়িতে বাড়িতে, কেউ লাল পরে, কেউ গেরুয়া পরে, কেউ সবুজ পরে, কেউ নীল সাদা পরে? কেন মেনে নেবে পশ্চিমবাংলা এই পশ্চিম বর্ধমান জেলার মানুষেরা? ব্যাপারটা হচ্ছে যে এই 100 দিনের কাজ, এবার বিজেপি বলে আমি 200 দিনের কাজ দেব, কারণ এটা বোঝা গেছে যে এটা প্রচারের খুব একটা ভালো মাধ্যম। কজন কি কাজ পাচ্ছে না পাচ্ছে গ্রামে গিয়ে দেখতে পাচ্ছি যে সে কাজে যায়নি কিন্তু তার হাজিরা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু যেটা করতে পারতো, যেটা করেনি, যেটার জন্য গ্রামগুলো পিছিয়ে রয়েছে, সেটা হচ্ছে যে গ্রাম থেকে যে মানে আয়, এইটা কিন্তু করার ব্যবস্থা কোনো করেনি, করতে পারত। আমি যে অঞ্চলটা দেখি, দামোদরের
আশেপাশে যে অঞ্চলটা দেখি সেই অঞ্চলটা দেখতে পাচ্ছি যে ওখানকার মানুষগুলো শুধু আদিবাসী না, এমনি সাধারণ যারা আছে তারা যাদের জমি টমি আছে তারা সারা বছর অপেক্ষা করছে যে বর্ষাকালে জল হবে আমি চাষ করব। অথচ ওখানে কিন্তু জল আছে, সে ব্যবস্থা আছে, কিন্তু সেটাকে ওদের কাছে মানে বোঝানো যে দেখো সারা বছর জল পাচ্ছ, আমরা তোমাদের এই জিনিসগুলো দেব, তোমরা সব রকমের চাষ করো, আমাদের বাইরে থেকে আমাদের বেগুন আনতে হবে না, ওখান থেকে আমাদের অন্য কিছু আনতে হবে না, আমরা এইখানেই পারবো। এইটা যদি বলে যে না তাহলে তো সবাই করতে পারতো, হ্যাঁ এখানে একটা যে যার তারা কাজ করছে যাদের আমরা বলি কৈরি, মূলত এরা কিন্তু হচ্ছে বিহার থেকে আসা, তারা এসে এখানে বসবাস করছে বহু বছর ধরে এবং তাদের যে সবজি করে সেটা আসানসোল বার্নপুর সব অঞ্চলে সেটা ছড়াচ্ছে, ওরা সারা বছর ধরে চাষ করছে। তো ওরা যদি পারে তাহলে আমাদের বাড়ির লোকেরা পারে না কেন? সেই সময় দেখা যাচ্ছে তারা দিনমজুরির কাজে যাচ্ছে। এই যে যেটা লকডাউনের সময় কেউ তো বাইরে যেতে পারলো না, তখন কি কোনো জায়গা থেকে কেউ এসে বলেছে তোমরা তো বাইরে যেতে পারছো না, কিন্তু আমরা তোমাদের দিচ্ছি, সার দিচ্ছি, বীজ দিচ্ছি, এই সময় সবজিটা করো, কি এটা করো, কি অসুবিধা আছে বলো? কেউ আসেনি। ফলে তাদের অবস্থা এমন দাঁড়িয়েছে তারা এখন রেশন ছাড়া কোনো কিছু তার ভাবতে পারে না, কখন রেশন দেবে সেই জন্য তাকিয়ে থাকে। ঠিক আছে, এর মধ্যে কেউ হয়তো ভাবে যে আমাকে রেশনটা কে বেশি দেবে, আমি এরপর থেকে তার দিকে তাকিয়ে আমি ঝুঁকবো। এই মানে গ্রামের যে সরল মানুষগুলো যাদের আর কোনো জীবিকা নেই, জীবিকা রাখা হয়নি, কারণ আমার মনে আছে ওইখানে দামোদর অঞ্চলে আমি 3টে ব্রিজ বানিয়েছি, 3টেই আমি পেয়েছি, মানে বাধা পেয়েছি, বামফ্রন্টও পেয়েছি, পরবর্তীকালে পেয়েছি, ভেঙে দেওয়া হয়েছে ব্রিজ। কেন? কমিউনিকেশন করতে দেব না। হাট বসিয়েছি, যেটা খুব দরকার, হাট বসিয়ে বন্ধ করে দেওয়া হলো। কেন? কমিউনিকেশন করতে দেব না। কারণ হাটে বহু গ্রামের বিভিন্ন গ্রামের মানুষ আসছে, এক জায়গায় যাচ্ছে, সে তার গ্রামে তাদের কিরকম, তার মানে আলটিমেট ভরসা সেই 100 দিনের কাজ। এবার 100 দিনের কাজ তারাও জানতে পারছে, কারো জায়গায় হয়, কারো কাছে হয় না। কই আমাদের কাছে তো হচ্ছে না, আচ্ছা তোমাদের কোনো হচ্ছে। এইটা যেন না হয়, এই যে কমিউনিকেশন থেকে মানুষকে সরিয়ে দিয়েছে, এইটা একটা মানে বিশাল একটা মানে কি বলবো খারাপ কাজ হয়ে যাচ্ছে। গৌতম, আমি আরেকটা বার্নিং ইস্যুস আমার মনে হয় আমাদের জেলার ক্ষেত্রে খুব মনে হয়, সেটা হচ্ছে যে এই যে আমাদের এই চিত্তরঞ্জন থেকে যদি আমি আবার ধরি রেল কারখানা থেকে দুর্গাপুর পর্যন্ত, তাহলে 30,000 কোটি টাকার বেশি এই কারখানাগুলো, রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো, তার মধ্যে ইস্টার্ন কোলফিল্ডও আছে, তারা বাইরে থেকে মেটেরিয়াল কিনে আনছে। আমাদের এখানে প্রচুর পরিমাণ জমি আছে, প্রচুর ছোট বড় কারখানাও আছে, ছোট এবং মাঝারি, বড় নয়। সেই কারখানাগুলোকে দিয়ে আমরা এই যে নেতাদের কাছেও আমরা এই বিভিন্ন সময়, আমি গত কয়েকদিন সব দলের সব নেতাকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা কর্মসংস্থান করে চেঁচাচ্ছেন, আপনাদের কোনো প্রজেকশন আছে যে এই 30,000 কোটি টাকার মধ্যে আমি যদি 20,000 কোটি টাকাই এখানে দিয়ে স্মল স্কেল ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু অন্তত 40 থেকে 50,000 ছেলে কাজ পেতে পারে। এই প্রজেকশনটাই বা কেন করছে না কোনো রাজনৈতিক দল? কেন এগুলোকে চাপা দেওয়ার চেষ্টা কেন সামনে আনা হয় না? এটা সবচেয়ে বড় কথা হচ্ছে, যেখানে যেটা প্রদীপ বলেছে এটা আমি মানি, যে এক দেশ এক রাষ্ট্র হানা তানা, সেখানে কোনো এই আপনার পাবলিক সেক্টর ফ্যাক্টর ওরা দে আর নট এট অল বদার, দে আর নট কনসার্ন, নাম্বার 1। কিন্তু ভারতবর্ষকে আমি মনে করি ভারতবর্ষ একটা পুরোপুরি সার্বভৌম সভারেন কান্ট্রি ডেফিনেটলি, কিন্তু কেন সভারেন হয়ে আছে এখনো পর্যন্ত? তার কারণ একটাই, বিকজ উই অ্যাকসেপ্ট ইচ আদার, আমরা সবাইকে অ্যাকসেপ্ট করি, ওনলাই কিন্তু ভারতবর্ষ একদম। এবং সেটা কিন্তু তুমি যেই মুহূর্তে চাপাবে জোর করে, একসময় ফেটে যাবে, স্ন্যাপ করে যাবে। আগের দিনই স্টালিন ঠিক এই কথাটা বলেছে, মনে রেখো, মোদিকে বলেছে মনে রাখবে এটা কিন্তু দ্রাবিড় ভূমি, দ্রাবিড়ী স্থান, একদম এই কথা, দ্রাবিড়ী স্থান কথা বলাটা খুব মারাত্মক পলিটিক্যালি। সেখানে রাবণ ইজ দ্য হিরো, মনে রাখবে, রাম ইজ নট দ্য, রাম ইজ দ্য ভিলেন প্র্যাকটিক্যালি। এবং সেখানে বাকি তো আমার বলবার কিছু নেই, গোটা জিনিসটাই বোঝা যাচ্ছে। এবং শুধু এটা যে সাউথ মানে
সাউথ মানে চারজনই যদি কালকে যদি বলে না আমরা দ্রাবিড়িস্তান চাই, একসময় তো উঠেছিল, একসময় এই দাবি উঠেছে ভারতবর্ষে এবং সেই দাবি যথেষ্ট স্ট্রংলি উঠেছে। আমি কথার কথা বলছি, ইউ ডু নট নো, উই ডু নট নো, আমি সেটা বলতে চাইছি না, নাম্বার ওয়ান। কাজেই কি হলো, আমাদের এই অ্যাকসেপ্টেন্সটা প্রথমত দরকার যে আমরা সবাইকে নিয়ে থাকতে পারবো না। যদি না পারি তাহলে এক্স্যাক্টলি ট্রাম্পের মতন হবে, হোয়াইট সুপ্রিমেসিস্টটা গিয়ে একেবারে গুলি গোলা নিয়ে ক্যাপিটাল হিল দখল করে নিতে চাইছিল। একই তো জিনিস, আমাদের দেশ কালকে হলে কেউ ইয়ে হবে না। কিন্তু তুমি যেটা বলছো কেন এখানে স্মল স্কেল ইয়ে হবে না, এটা আমি খুব ছোট এক অক্ষরে বলতে চাই। এটাই কিন্তু দেবুদা যেটা বলছে এটা একটা ফ্যাক্ট, যে সেই ধরনের ভিশনারি আমাদের প্রাইম মিনিস্টার, কোনো নেতার মধ্যে প্রাইম নেই, কোনো দলের মধ্যে নেই। প্রাইম মিনিস্টারের কি ভিশন? প্রাইম মিনিস্টার, আমি আজকেই গিয়েছিলাম এই বাঁকুড়ায়, একটি লোক ছোলা বিক্রি করে, বিহারের লোক, আমি কথা বলছি তো বললাম कैसा लगा, ममता सभा ছিল, बोले क्या होगा, मोदी जी है। और मोदी जी आपको क्या क्या किए हैं? मोदी जी क्या किए हैं? बोला राम मंदिर किए हैं, 370 धारा उठा चला गया। और 370 धारा किसको बोलते हैं? होता है कुछ, मगर अब तो आपका कुछ फायदा हुआ, अब मेरे बारे में सोचने से होगा। তার মানে হচ্ছে লোকে তাকে ভিশনারি মনে করে। একদম। কেন মনে করে? তার একটা বিরাট যন্ত্র হচ্ছে এই সাংবাদিক কুল, আমাদের মতো লোক, একদম। এবং কারা? আজকে টেকনিক্যাল, এই যে টেকনোলজি, অজস্র, যা বলবেন বাবু আমরা তাই করবো, তো করে যাচ্ছি আমরা, তো বলে তো লাভ নেই। উই আর ডুইং দ্যাট। অজস্র আইটি সেক্টর, যা গেলানো হচ্ছে তাই গিলছে, কে তাকে অন্যটা গেলাবে? এবং ওটাও যেটা বলেছে, মমতা ব্যানার্জির মধ্যে এই অটোক্রেসি ছিল না তা তো নয়। আমি সিপিএম কি শূন্য করে দেবো, কংগ্রেস শূন্য করে দেবো, এও বলছে আমি তোমাকে শূন্য করে দেবো, আমি কংগ্রেস শূন্য করে দেবো, একই তো কথা। তুমি যতক্ষণ না অ্যাকসেপ্ট করতে পারবে ভারতবর্ষে, ততদিন এই ভারতবর্ষ দেশটাই না হলে চলবে না, আমি এটা বলে দিলাম। এটা আজকে হবে না, দেখো সারা পৃথিবীতে এরকম অনেকে ওয়ান নেশন ওয়ান স্টেট, হিটলারও একই কথা বলেছিল, একই কথা, আলটিমেটলি টেকে না। যে আমার মনে হয় যে এটা খুব লোকের মনে কিন্তু মনে হয় হ্যাঁ বাবা দেশ। আমি আবার ইন্ডাস্ট্রির জায়গায় একটু ফিরে যেতে চাই এই জন্য, এবারে ইন্ডাস্ট্রি বিজেপি বলছো, তুমি যেটা বলছো ইন্ডাস্ট্রি বিষয়ে, যে কোনো একটা লোকের কি ভিশন নেই, ফ্যাক্ট, একটা লোকের উপর ভিশন নেই। হ্যাঁ, কোনো একটা লোকের হয়তো ভিশন থাকতে পারে, কিন্তু সে তো আমাদের পলিটিক্যাল লিডার হতে পারছেন না, সেরকম পলিটিক্যাল লিডার তো নেই। বিধানচন্দ্র রায় অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর যে খুব এক্সেলেন্ট ছিল তা বলবো না, কিন্তু খাদ্য আন্দোলনের সময় বিধান রায় ওয়াজ নট ইন দ্য স্টেট, হি লেফট কলকাতা খাদ্য আন্দোলনের সময়। প্রফুল্ল সেন ওয়াজ ইন চার্জ। প্রফুল্ল সেনকে উনি প্রচণ্ড রাগ করেছিলেন, তুমি সামলাতে পারো না কেন, আমি থাকবো তারপরে স্টেট চলবে। There is a system. Why couldn't you function? এইটা বলেছিলেন, এটা শিখিয়েছিলেন। বিজয় সিং নাহারকে যিনি স্বাস্থ্যমন্ত্রী করবেন তার আগের দিন ডেকেছিলেন, ডেকে বসিয়ে বলেছিলেন রাত্রে সবাই চলে যাওয়ার পর যে বিজয় কাল থেকে তুমি স্বাস্থ্যমন্ত্রী হবে। বিজয় সিং বললো ও তাই নাকি? বললো তাই নাকি বলবার জন্য ডাকিনি, তোমার আন্ডারে আইএএসটা কাজ করবে, আর আইএএস পিপল আর দ্য মোস্ট ব্রিলিয়েন্ট পিপল অফ ইন্ডিয়া, তোমাকে যা বোঝাবে তুমি তাই বুঝবে, কাজে তোমাকে তাদের সে বেশি জানতে হবে। আছে এখন পলিটিক্যাল লিডাররা, দেখাও তো কটা পলিটিক্যাল লিডার আছে যে আদৌ জানে? তোমার এইখানে যে এমএলএ এমপি তাপস ব্যানার্জি, আমি বলছি তাপস ব্যানার্জি, মলয় ঘটক, বাবুল সুপ্রিয়, তিনজনকে নিয়ে শোনার সামনে আমি বলছি, আমি ওদের 5টা কোয়েশ্চেন করবো, একটা উত্তর দিতে পারবে না, গ্যারান্টিড। But they are winning elections. All of them are winning elections. ঠিক, কিন্তু আমি তোমাকে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে বিজেপি তার কোনো ইন্ডাস্ট্রিয়াল হয়তো পলিসি নেই, সে করতে চাইছে না, বুঝে নিলাম। তৃণমূল সেই তেমন বড় ইন্ডাস্ট্রি আনার চেষ্টা করে নাকি পারেনি, হলো। কিন্তু আমি বলছি যে বামপন্থীরা যারা একটা সময় বললেন পশ্চিমবঙ্গে কিছু হয়নি, তারা যখন নিজেরা 34 বছর ক্ষমতায় থাকলেন, তখন আমার আসানসোল দুর্গাপুরে কি শিল্প? এক্স্যাক্টলি আমি এই পয়েন্টে আসছি,
এইখানেই আমি প্রদীপ সুমনকে বলছি এক্স্যাক্টলি এই পয়েন্ট। জ্যোতি বসু সরকার টিকিয়ে রাখার জন্য সমস্ত জায়গায় কম্প্রোমাইজ করেছে। হি কম্প্রোমাইজ উইথ এভরিথিং। এমএমসির মতন কারখানায় আমি নিজে জানি বিনয়েন্দ্র চক্রবর্তীর মতন মিলিটেন্ট লিডার, আমাকে অনেক লিখতে হয়েছে, লোক ভালো শিক্ষিত লোক আমি বলছি, তিনি স্মল স্কেল ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকের, উনি ওই ব্যাংক তো নয়, তার চেয়ারম্যান তখন, তার নির্দেশে লোকেরা গিয়ে ওয়ার্কাররা গিয়ে একটা রাস্তায় কি হয়েছে, জিএম জেনারেল ম্যানেজার অফ আ পাবলিক সেক্টর কোম্পানি একটা রাস্তায় আলো লাগাতে বলা হয়েছে, 7 দিন লাগেনি, লোকেরা উঠলো, জুতোর মালা পরলো, মালা করি তাকে পরানো হলো, ছবি তোলা হলো, তারপর কেউ থাকে, তারপরে কারখানা চলে। তোমাকে আমি মনে করিয়ে দিই, কারখানা চলে। হারাধন রায়, তার কারণ প্রয়াত হারাধন রায় বলেছিলেন যে হ্যাঁ। বেগুন চাষ করব হিন্দুস্তান আচ্ছা, মিল্কিং। আর তার কারণই হচ্ছে তিনি বলেছিলেন। তার কারণ হচ্ছে কিন্তু কিন্তু ভেবে দেখবে পার্টি তো কোনো এগেনস্টে কিছু স্টেপ নেয়নি, কারণ জানে আমাদের উপর ধরে রাখতে হবে, উই মাস্ট কম্প্রোমাইজ উইথ দেম। না কিন্তু প্রদীপজি আপনি एक- বলুন एक- এই যে एक- ইন্ডাস্ট্রি, एक- আমি एक- বলছি नहीं, नहीं, एक না, लाइन- প্রশ্ন করুন। मैं एक सवाल दादा से मैंने बोल रहा हूँ। दादा ने डॉक्टर बीसी राय की बात की, आपको मैं याद दिलाऊं थोड़ा सा और, जिस समय देश का बंटवारा हो रहा है 15 अगस्त 1947, उसमें प्रफुल्ल कुमार घोष, ठीक है, स्थिति विकट हो रही है। एक तो बहुत पहले से बंग भंग आंदोलन देखने के बाद हम लोग मैंने जो आंदोलन का गुस्सा था, उसके बाद बहुत सारा हमारा हिस्सा पंजाब में मैंने पाकिस्तान में चला गया, मालदा मुर्शिदाबाद मेदिनीपुर का कुछ हिस्सा चला गया, यहाँ बहुत हंगामा चल रहा है। उस बीच में नेहरू जी बोल रहे हैं कि डॉक्टर बीसी रॉय आपको मुख्यमंत्री बनना होगा क्योंकि उससे नहीं चल रहा है। दादा जो बोले, मेरी जो जानकारी है वहां से सीधे डॉक्टर बीसी राय महात्मा गांधी के पास गए, ठीक है, अगर बोलेंगे तो मैं आपको विधानसभा का एविडेंस दिखाऊंगा। वो जाकर महात्मा गांधी को बोलते हैं कि देखो गांधी जी, आप कलकत्ता में आते जाते हो, मैं एक शर्त पर ही मुख्यमंत्री बनूंगा कि आप नेहरू से मेरे साथ बात कराओ कि मेरे किसी भी काम में वो हस्तक्षेप नहीं करेगा। একদম अगर वो हस्तक्षेप करेंगे मैं मुख्यमंत्री नहीं একদম बनूंगा। একদম একদম আমি ঠিক আছে। সিএলডব্লিউ और एक बात सुनिए, और एक बात सुनिए, সিএলডব্লিউ তৈরির ক্ষেত্রে এটা একটা ছিল। और एक बात सुनिए, और एक तो इसी के वास्ते हम बोल रहे हैं, नेहरू एक बात सुनिए, नेहरू जब फूड क्राइसिस चल रहा था तो बीसी राय नेहरू को चिट्ठी लिखा, बीसी राय को जो सेक्रेटरी है उनका जो लेटर्स है उनको एडिटेड मेरे पास है, उसमें नेहरू को बीसी राय इतना कॉस्टिकली लिखता है, इतना इट वाज सो कॉस्टिक इन नेहरू वाज हर्ट वेरी मच एंड नॉट एज डियर you wrote dear prime minister, not as dear Nehru, and a letter came later by Vallabhbhai Patel. He was very close friend to BC Roy. যে তুমি একটা চিঠি লিখেছো, আমি পড়েছি, তোমার এই চিঠি লেখা ঠিক হয়নি, বিকজ ইউ আর রাইটিং এ লেটার টু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ইউ ক্যানট রাইট দিস ওয়ে। কিন্তু তোমাকে নেহেরু কোনো উত্তর দেননি, মানে ওর উপর কিচ্ছু বলেননি যে তোমার উপর রাগ করছেন, কারণ তোমাকে অনেক বেশি সম্মান করে। म्यूचुअल रिस्पेक्ट बात, ठीक है। दूसरी बात मैं आपको बता रहा था कि पहली बात तो इतनी आज़ादी जो है ना, एक और आप जो बात बोले इंडस्ट्री, बुद्धदेव बाबू जो सर बोले, मैं इनकी बात से पूरी तरह सहमत हूँ कि ज्योति बसु मैनेज करते हैं, और यही कारण है कि लेफ्ट के इस माने दक्षता को देखते हुए पूरे भारत के विपक्ष के लोगों ने ज्योति बसु को ऑफर किया कि यू शुड बी प्राइम मिनिस्टर, क्योंकि आपको गठबंधन, मैनेजेबल गठबंधन बहुत अच्छी तरह आता है, जिस मोर्चे पर आज बोल सकते हैं कि मोदी पूरी तरह से फेल है, या उनकी नीति ऐसी है कि वह गठबंधन को चलाना नहीं चाहते हैं। एकदम ठीक। अब आइए, एक आप लोग जानते हैं ममता बनर्जी जिस आंदोलन से मैंने मार्केट में आई, हालांकि मेरा मानना है वो आंदोलन उनका था ही नहीं, वो तो मैंने लेफ्ट, अल्ट्रा लेफ्ट का आंदोलन था सिंगूर, जो बाद में नंदीग्राम में और थोड़ा उग्र हुआ और लालगढ़ में अपने पूरे स्वरूप में आ गया। सिंगूर के बाद जब टाटा भागे, जो आज का रोल मॉडल है गुजरात मॉडल, वहां पर उनको 1 रुपये में जमीन मिली, 1 सप्ताह के भीतर सारी प्रक्रिया पूरी हो गई, लेकिन आज सारी लोग जानते हैं कि टाटा तो का बंद हो नैनो गया। प्रोजेक्ट बुरी तरह विफल हुआ, बंद हो गया, बुरी तरह विफल हो गया। इसका मतलब यह है सर
कि सिर्फ राज्य सरकार की मंशा होने से ही इंडस्ट्री आएगा, ये नहीं, नंबर एक। नंबर दो, मेरा जितना अनुभव है, लेफ्ट फ्रंट पार्टिकुलर दो हमारे मेरी जानकारी में दो औद्योगिकरण की दिशा में सार्थक प्रयास हुआ है, लेकिन उसका रिजल्ट बहुत ही बुरा निकला। 2006 में जब बुद्धदेव आए थे अंतिम बार, तो उन्होंने इंडस्ट्री को समझा था। इसके आने से पहले मुख्यमंत्री में पहले ही बोल दिए थे कि आंदोलन चलेगा नहीं, पूरे देश में चलेगा, हमारे यहाँ स्ट्राइक नहीं होगा, एकदम ठीक है। लेकिन वो निरुपम सेन को सामने लेकर आते हैं और जमीन को आधार करके इंडस्ट्री बनाते हैं। लेकिन वो इंडस्ट्री जो उनका आता है एक फ्लो, जहां आप जिस कोयलांचल की बात कर रहे हैं, 30,000 करोड़ का लेकर आता है भूषण स्टील, 20,000 करोड़ का इन्वेस्टमेंट वीडियोकॉन, 10,000 करोड़ का वेदांत, उसके बाद 15,000 का आधुनिक, ये सारे लोग आते हैं। सीमेंट था, पूरे देश का पहला प्राइवेट हवाई अड्डा एरोटॉप्रिस पूरे भारत में नहीं है। लेकिन परिणाम क्या हुआ? परिणाम हुआ कि वो जो औद्योगिकरण की गति तीव्र से हुई, एक दायरे को आप बांध के रखते हैं और जब पूरा बंधा होता है, जब आप उसको खोलते हैं तो लावा की तरह बाहर निकलता है। आप उस समय बहुत नियंत्रित नहीं कर पाते हैं। ये कारण हुआ कि लेफ्ट फ्रंट को जाना पड़ा। नहीं, लेकिन एक लाइन जो मैं ब्रीफ करना चाह रहा हूं। दूसरी, आप आइए मनमोहन सिंह 2009 के बाद, वो पूरे देश को एक नए एरोना में लेना चाहते हैं 2008 की मंदी के बाद। लेकिन परिणाम क्या होता है? 2G घोटाला, कोयला घोटाला, बैंक घोटाला, मतलब इतने सारे उद्योगपतियों की सुविधा देने के चक्कर में हमारा सिस्टम वो 2009 में भी बिखरता है लाल फ्रंट का, और वहां भी बिखरता है, जिसके कारण हमारा इंडस्ट्रियलाइजेशन जो है वो आरएफ के घेरे में पड़ जाता है। और ये तो लेफ्ट का ही देन था। ये आज भी मैं आपको कह रहा हूं कि हम लोग को आसान्वित होना चाहिए। मैं व्यक्तिगत रूप से आसान्वित हूं कि शायद बंगाल की जनता के लिए ये अच्छी बात हो कि हंग असेंबली बन जाए और लेफ्ट शुड सपोर्ट तृणमूल, और तृणमूल को अगर सद्बुद्धि आ जाए तो मनमोहन सिंह की तरह 2004 के बाद कॉमन मिनिमम प्रोग्राम की तहत एक सरकार चलेगी, तभी वो 100 दिन रोजगार की योजना आएगी। आप एक আমি আরেকটা কথা, ये जो अब दूसरी तरफ जा रहा, मैं फिर वहीं लौट कर जा रहा हूँ। ज्योति बाबू का टाइम में जो इंडस्ट्री हमारे क्षेत्र में हुआ, हमने जामुड़िया में जो देखा, रानीगंज में जो देखा, सलानपुर में जो देखा, ये मेजॉरिटी पॉल्यूटेड था और ये फिक्स पीरियड के लिए था। जब हमारे यहाँ लोहा की दर ज्यादा था, चीना में कम था, वो आकर यहाँ स्पॉन्ज आयरन ओलंपिक्स, चाइना ओलंपिक्स, तो ये जो चाइना ओलंपिक्स की टाइम में, तो ये इतना बार इन लोग जो बार बार बोल रहा है, उनका मैनिफेस्टो में भी बोला गया लेफ्ट और इसमें, या हम लोग बंगाल में बहुत इंडस्ट्री किया और इसमें इतना इतना इंडस्ट्री बनाया। कौन इंडस्ट्री इन लोग भी बनाया? मैं यही बात खाली बोलने चाह रहा हूं, जे तृणमूल भी अपनी इंडस्ट्री को लेकर कुछ सीरियसली नहीं सोचा। बीजेपी तो नहीं सोच रहा है, जो है वो भी बंद कर रहा है। लेफ्ट फ्रंट अभी उनका जितना यूथ लड़का या लड़की कैंडिडेट हो चुका है, प्रोमिनेंट है, इन लोग कह रहा है मुझे काम दीजिए, काम चाहिए, मुझे डोल नहीं चाहिए, जो डोल के बारे में देबूदा बार बार बोल रहा था। तो काम कहां से देगा भाई? तुम तो 34 साल में कौन इंडस्ट्री बनाकर गया पश्चिम बंगाल में? कुछ नहीं बनाया। इसका बाद 10 साल कुछ नहीं हुआ। जो हुआ है वो तो विधान राय की टाइम में हुआ। आफ्टर विधान राय आप सोचिए क्या हुआ। 67 से 69 যুক্ত ফ্রন্ট की सरकार था। যুক্ত ফ্রন্টের সরকারে কোনোভাবে কিছু ছিল না। 69 to 71 CPI-ML माओइस्ट लोग चलाया, उसमें इंडस्ट्री का कोई बात ही नहीं था। फिर 71 की बात 72 से 77, 75 में हमारे जो इमरजेंसी जारी हुआ, उसमें कुछ तो डेवलपमेंट भी था, खराब जितना था उसमें कुछ डेवलपमेंट भी था। तो ये जो हो रहा है इस बार की जो इलेक्शंस, क्योंकि आज की चर्चा इलेक्शंस है, जब हम लोग पश्चिम बर्धमान जिला में ना हमारा एग्रीकल्चर है ना हमारा इंडस्ट्री है। हमारी चीफ मिनिस्टर बार बार बोलता है हंसी और खुशी, शिल्प और कृषि, कहां गया? भारतीय जनता पार्टी बोल रहा है दोनों को एक साथ लेना चाहिए, कुछ नहीं है। तो हमारे जो क्षेत्र है इसको जियोग्राफिकल कंडीशंस बहुत खराब हो रहा। देखिए जब गांव हमारे एक एक कर चला जा रहा है, मिट्टी का नीचे 10 होकर नीचे चला जा रहा है, ओपन कास्ट प्रोजेक्ट हो रहा है, क्या होगा? यहाँ के आदमी को 22,31,000 वोटर कहां जाएगा?
ये मुझे बताइए। मेरी बात দেখো, এটা তোমার কাছে আমার প্রশ্ন। 22,31,000 ভোটার ভোট দিতে যাওয়ার আগের মুহূর্ত অবধি এক্স্যাক্টলি কি ভাববেন? এই ধরনের ছেলে খেলা, না সত্যিকারে পশ্চিম বর্ধমান জেলার মানুষের বেঁচে থাকার একটা উন্নয়নের জায়গা নিয়ে ভাববেন? नहीं नहीं, কোথায় आप ভাববেন? एक बात मेरी सुनिए ना, मेरी समझ में नहीं आ रहा है कि हमको जब हिंदू मुसलमान करना है, आप मुझे बार बार क्यों लेकर जा रहे हैं इंडस्ट्री में? अगर मुझे इंडस्ट्री करना होता तो मैं वन नेशन या हिंदू मुसलमान की बात ही क्यों না करता? আমরা তো হিন্দু মুসলমান नहीं, চাইছি না। आपके चाहने से तो नहीं होगा, ये मेरी सरकार है। ওদের এটা শেখাতে आप, হবে। आप, आप, आप एक बात नहीं जानते, आप लोग हमसे पश्चिम बंगाल का अनुभव आप लोग के पास ज्यादा है, लेकिन एक बात मैं आपको बताऊं, मेरा जो पश्चिम बंगाल, झारखंड, बिहार में जो चुनाव कराने का तरीका मैंने जो अनुभव किया है, नेताओं की स्पष्ट समझ है। नॉमिनेशन करूंगा मैं, पैसा खर्च करूंगा मैं, पैसा पर गाड़ी लेकर आऊंगा मैं, तुमको वोटर बनाया मैं, घर घर में पैसा पहुंचाऊंगा मैं, तो मुझे वोट भी लेना आता है, मैं वोट ले लूंगा। आप असल में इतने दिनों की प्रक्रिया में आप जनता की जो तटस्थ होता गया है, जो उसकी सीमाएं खत्म होती गई हैं, जो पावर उसका कम होता गया, आप इसको स्वीकारने के लिए आज भी तैयार नहीं है। आज खुद ममता बनर्जी मंच से स्वीकार करके बोल रही हैं कि आपके ईवीएम में गड़बड़ी होने वाली है, और 30% से 40% जो बीजेपी के सो कॉल्ड फ्लोटिंग सपोर्टर हैं, आप उनसे जाके बात कीजिए, बोलेगा कि अरे तुम किसी में डालो ना यार, वोट तो हमारा ही आएगा, क्योंकि उसको पूरी तरह से यकीन है कि एक चमत्कार होगा और ईवीएम का सारा वोट वो एक पार्टिकुलर जगह जाएगा। इसीलिए ममता जी बार बार कह रही हैं कि 30 मिनट के ये बाद चमत्कार बिहार में क्यों नहीं हुआ? बिहार में भी हुआ। इसीलिए आप देखेंगे कि वहां के तेजस्वी जी को मैंने काउंटिंग के समय में 19 विधायकों की सूची लेकर दिखाते देखा गया कि ये हमारे जीत गए हैं, इनको डीएम ने कह दिया है कि आप जीत गए हैं, लेकिन सर्टिफिकेट नहीं दिया गया, और वही 19 का अंतर रह गया जहां सरकार बना लिया गया। आप देखेंगे, दादा बोल रहे हैं कि फ्री में चावल, ये फ्री में चावल कोई नहीं देता है। दिल्ली में 7 सीटें हार जाने के बाद अरविंद केजरीवाल, जिसके पास आधुनिक सोच की दुनिया है, IITN की एक पूरी फौज है, उन्होंने देख लिया कि 2 चीज चलाना होगा। एक तो स्कीम चलानी होगी जनता को फ्री वाली। भारत में फ्री स्कीम चलाने का श्रेय गोज टू अरविंद केजरीवाल, जो IITN है। वो हमारे जैसा और जितेंद्र तिवारी, मलय घटक जैसा सड़क का आदमी नहीं है कि खाली दे दिया, एक बात। और दूसरी, उसने स्वीकार कर ली कि राम जय बजरंग बोलना होगा, हमको मंदिर में जाना होगा, तभी वन नेशन वन मैन वन विचार के विचार को हम रोक पाएंगे। तो ममता बनर्जी जो भी कर रही है वो कुछ भी गलत नहीं है। और मैं आपको बता दूं कि ये बीजेपी की हार होगी, ये ममता बनर्जी की हार होगी अगर यहाँ पर मुद्दा उठ जाए कि कोयलरियाँ क्यों बंद हो रही हैं, कारखाने क्यों नहीं खुल रहे हैं, रोजगार क्यों नहीं खुल रहे हैं। आज का जो दौर है, जो दादा भी बोल रहे हैं कि जो मीडिया का जो दौर है, जिस दिमाग में हम लोग डाल दिए गए हैं कि कोई सोचना नहीं चाहता है, बस हमारा हो जाएगा, मोदी है तो मुमकिन है, ये जो नारा है, ये आपको जनता को तब तक वहां तक जाना होगा जहां ममता बनर्जी और मोदी जी को डिफीट करें। आज की दौर में इस इलेक्शन में मुझे नहीं लगता कि जनता की इतनी ताकत है कि हिंदू मुस्लिम और बंगाल प्रांतीयता बाहरी भीतरे इस चीज को खत्म कर दिया जाए। नहीं तो गैर राजनीतिक आदमी, जो राजनीतिक में हमेशा विवादास्पद रहा है, वो माने अनुव्रतो मंडल का एक नारा खेला होवे, वो पूरी पार्टियों पर भारी कैसे पड़ सकता है। इसका मतलब यह है कि राजनीति की जिसकी आप बात कर रहे हैं, जिस बंगालीपन की हम बात करते हैं, जिसको मोदी जी बोलते हैं कि बंगाल आज सोचता है, पूरा देश 4 दिन बाद सोचता है, वहां खेला हुए डारा कैसे चल सकता है। আরেকটা কথা আমার মনে হয়, আমি যেহেতু সাংবাদিকদের কথা বললো, একটা চ্যানেলকে আমি দেখি না, নট এ সিঙ্গেল চ্যানেল, এটা বিবিসিতে হয়, এবং কিছু বিদেশি খুব ভালো ভালো ন্যাশনাল জিওগ্রাফি, মাঝে মাঝে অন্য কথা বলছি, অক্সফোর্ড করে। আমাদের কোনো জায়গায় দেখেছো যে যাদের ডিবেট করার কথা তারা করছেন, সব তো হয় গেরুয়া পোশাক, কেউ নীল পোশাক, কেউ লাল পোশাক পরে এসে নিজের গলা চিৎকার করে ফাটিয়ে বলবে। ওরা কি বলবে তো আমরা জানি, আমরা কি জানি না ও কি বলবে, ও কি বলবো, সব জানি। সেইগুলোই তো লোককে খাওয়ানো হয়। কাজেই আমাদের জেনে রাখুন, টেকনোলজিক্যালি যতদিন না, বিশেষ করে একটাই শুধু মনে হয়, আর আরও একটা ব্যাপার আছে, ইয়াং জেনারেশন,
আমাদের বলা এই আমি এই ইয়ং জেনারেশনে যাচ্ছিলাম, এই- একটা প্রশ্ন আছে আমার, দেবুদা তোমাকে দিয়ে শুরু করি এটা। সেটা হচ্ছে যে আমাদের এই জেলাতে এবারে বেশ কিছু ইয়ং প্রার্থী তৈরি হয়েছে, তারা এসছেন বিভিন্ন দলের হয়ে, এবং তার মধ্যে আবার বহিরাগতরা এসছেন, ঠিক আছে? এইটা কিভাবে তুমি একজন ভোটার হিসেবে দেখো, অ্যাকচুয়ালি খুব সংক্ষেপে যদি এটা বলো। সকলে বলছে যে একটা ডেকোরেশন গত 10 বছর ধরে চলছে, সেটা হচ্ছে যে মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু কিছু সেলিব্রিটি বলতে কিছু কিছু লোককে নিয়ে আসা হচ্ছে, যাদের আমরা এই সন্ধ্যেবেলা সিরিয়ালে দেখি। এখন তারা কতটা পপুলার কি পপুলার আমাদের দেখার দরকার নেই, সবাই তো সিরিয়াল দেখে না, কিন্তু দেখা যায় যে তারা এসে না বলে ঠিক করে কথা বলতে, না কোনো একটা ভিশন দেখায়, তারা আসছে এটা ফিল্ম তা তুমি কি বিশ্বাস করো এটা জিতলে এখানে থাকবে? না, তারা এসে মানুষকে থাকবে তো, মানে নিজের কেন্দ্রে থাকবেন? না না থাকবে তো না, সেটা তো তারা ব্যস্ত মানুষ তো। তা তোমাদের এখানে এমপি তো সেলিব্রিটি একজন ছিলেন, আবার তো এমএলএ হতে চলে গেছেন, না, মন্ত্রী হ্যাঁ। হবেন নিশ্চয়ই, হ্যাঁ। চলে গেছেন। কথাটা হচ্ছে যে তাদের কিছু মানে হারান নেই, এখানে তারা হেরে গেল, তারা তাদের কিছু আসে যায় না, কেননা তারা কখনো বলেনি যে আমাকে দাঁড় করিয়ে দিন। তাদের দাঁড় করানো হচ্ছে কেন, অনেক পপুলার একটা মানুষকে নতুন করে কাউকে পরিচয় করাতে হবে না যে এই লোকটা এটা খুব এটা কি তোমার মনে পণ্ডিত, হয় যে তাই যেহেতু আমরা বেশি কলিয়ারি অঞ্চলে থাকি, আমরা খুব অশিক্ষিত গ্রামে থাকি, না, সেই না, জন্য অশিক্ষিত- মানুষকে বোকা বানানোর একটা কেন চেষ্টা বেহালা করতে বেহালা হবে। পশ্চিম বেহালা পশ্চিমে সামন্তি কি করে জানায়? এটাও কি ধরনের কথা? কলকাতা তো এক গাদার প্রচুর আছে, আজকে নেহাত বৈশাখী নেই তাই কালকে मैं कुछ बोलूं? একদম শুধু देखिए, जो लोग समझ रहे हैं कि सेलिब्रिटी कम माने नेताओं को यूज कर रहा है, मेरा व्यक्तिगत मानना है कि राजनीति उनका उपयोग कर रही है, और आज से नहीं। आप याद कीजिए हेमंती नंदन बहुगुणा जैसे हाँ। बड़े फिगर को अमिताभ अमिताभ बच्चन जो 70 के दशक का यंग एग्रीमेंट था उसे डिफीट कर दिया गया, एकदम। लेकिन उसको राजनीति से बाहर जाना पड़ा। ये सब टाइम टू टाइम ये है। मैं आपको बताऊं, मैं 2014 के बाद मैं बाकुड़ा में गया था बिहारी धाम, जस्ट ऐसे पिकनिक करने, गांव से गुजर रहा था, तो गांव में कुछ लड़के थे, तो मैंने उसको पकड़ा पत्रकारिता के सोच के तहत। तो मैंने कहा कि तुमरा वासुदेव आचार्य के चिनो? बोला चीनी। तो बोला केमन आदमी? बोला खूब भालो लोग, हम लोग की वाहन चेपे आसतो? बोला खूब एक मोपेड छिलो से चढ़े चेपे आसतो। तो तुम लोग क्यों उसको हरा दिया? बोला की बोलबो दादा, अरे वहीटा रिया सेन और वो एक्टर में আছে रिया सेन और राइमा सेन की मुलायम और हाथ छिलो दादा, एक बार हाथ छुलो, अभी तक एहसास है कि उसकी कितनी मुलायम हाथ है। बोले अब क्या करोगे, एक बार फिर आई? बोला नहीं आई। हम बोले इस बार क्या करोगे, आएगी तो? बोला इस बार भी दे देगी तो छू दे के मार देंगे। दिस इज द ट्रेंड ऑफ यूथ, दिस इज द ट्रेंड ऑफ यूथ। इसका माने जो लोग यूथ प्रार्थी हुआ पश्चिम बर्धमान से, हाँ কিন্তু কিন্তু এর মধ্যে আমার একটা আই হ্যাভ আ স্ট্রং অবজেকশন টু ইট। সেলিব্রিটি যাদের বলছি তারা হেডলেস ক্রিচার্স নয়, না না যথেষ্ট শিক্ষিত, একদম। যথেষ্ট পলিটিক্যালি একদম, মোটিভেটেড। একদম। আই হ্যাভ সিন আমি তোমার সাথে একমত। প্রত্যেকের বিজেপি সিপিএম সবাইকে দেখেছি, সেলিব্রিটি বলে সে এতে দাঁড়াতে না, না, পারে না, না। আমি একমত। I don't না, না, আমার প্রশ্নটা অন্য। এটা আমি মনে কলকাতা করি। থেকে তুমি এখানে প্রত্যেকে শোনো, সেটা তো যে তুমি থাকবে না, সে তো তোমার নাম্বার ওয়ান হচ্ছে, সে তো সে পলিটিক্যাল পার্টি করেছে, সে তো তুমি করছো না। তুমি ভোট দিতে পারো, নাও দিতে পারো, উই ক্যান ভোট হিম আউট অর ভোটার আউট, আমরা করছি না সেটা, আমরা তো করছি না। আর বহিরাগত যদি তুমি বলো, প্রবুদ্ধ লাহা গৌতম রায়চৌধুরীকে হারিয়ে একদম, দিয়েছিল, হ্যাঁ। কি করে হারিয়ে দিয়েছিল? প্রবুদ্ধ লাহা কেউ চিনত না, কেউ ছিল, কল্যাণ ছিল, গোলাম ব্যানার্জি ছিল, কল্যাণ ব্যানার্জি কেউ চিনত না। কাজে অতুল্য ঘোষ হেরেছিলেন, অতুল্য ঘোষ অথচ অতুল্য ঘোষ হেরেছিলেন, বাঁকুড়া থেকে অতুল্য ঘোষ হেরেছিলেন, সুব্রত মুখার্জি হেরেছে, কেন হারে? কাজেই এটা যে খুব এক কথায় আমরা বলে দিতে পারবো এই জন্যই হারে, এই জন্যই, যেটা এটা করা মুশকিল। তবে এটা ঠিকই যেটা মাঝে মাঝে এই যে ওয়েভ আসে না, একটা ওয়েভ আসে, একটা ওয়েভ আসে, এবং সেই ওয়েভটা এবার সেটা কিন্তু ভয়ঙ্কর, সব দলে, দুই দলে। বেশ কিছু দিন থাকে, দু দলে কিনা আমি খুব একটা জানি না, মোটমাট আমি ওয়েভ আসে আর সেটা থাকে, এবং অনেকেই আছেন মনে করেন যারা যে গা ভাসিয়ে দিলে ভালো হবে, এটাই তো ভালো বলছে যখন সবাই, তখন সে নিশ্চয়ই ভালো। না, একটা যেটা এইটা আমার মূলে আসছি, দেবো এক সেকেন্ড, এইটার মূলে কি হচ্ছে আমি বলছি। এই যে গা ভাসিয়ে দিচ্ছি সবাই, গা ভাসিয়ে দেওয়ার কথাটা তখনই আসে
যখন আপনি আবার বাঙালির কথা বলছি, রেনেসাঁসের যুগে, রেনেসাঁর সময় আরও আগে যদি যান, যাদের কথা এরা বলছে, যদি তারা বেঁচে থাকতো তাদের প্রত্যেককে বিজেপি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। রবীন্দ্রনাথ গোরাতে যা লিখছেন শেষের লাইন, তা শুনলে মোদি আত্মহত্যা করে দেবেন। লাস্ট লাইন যেটা লিখছেন গোরাতে রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদান্ত নিয়ে যা লিখছেন, বেদান্ত নিয়ে সিলেবাস করতে বলেছে বেদান্ত আমাদের পড়ানো উচিত, সাহেব বলছে, লর্ড মোয়েট বলছেন হ্যাঁ পড়ানো উচিত, বিদ্যাসাগর বলছেন আগে জন স্টুয়ার্ট মিলটা পড়াও, বাঘটা পড়াও, তার সঙ্গে এটা পড়াও, তাহলে লোক বুঝবে যে এগুলো কত ভুল আর ওগুলো কত ঠিক। কে বলছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জানে না? জানে জানে আচ্ছা, আমি আলোচনাটা একদম আমরা তার বিপরীতে হাঁটছি। আমি আলোচনাটা একটু সবাই আমরা আমি যুক্তি তর্কের বিপরীতে হাঁটছি। বলি, আমি যে আসলে বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এরকম কিন্তু আমরা অনেক বছর ধরে দেখতে পাচ্ছি হ্যাঁ। যে যারা পরিচিত মানুষ যে যে ক্ষেত্রেই হোক, সেই খেলা হ্যাঁ। সিনেমাতে হোক আসছে, তার মধ্যে অনেকে জিতছে, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই পার্টিগুলো তাদের কিন্তু সেভাবে ব্যবহার করছে না। হ্যাঁ, হতে পারে, তাহলে সেটাও ঠিক। অনুপ ঘোষাল একজন গায়ক ছিলেন, তিনি যখন এমএলএ হলেন, কিন্তু উনি নিজে কখনো বলেননি আচ্ছা অমুক জায়গায় একটা মিউজিক কলেজ হোক, বলেননি। এই যে যোগেন চৌধুরী, তিনি কখনো বলেননি যে এটা খুব ভালো আর্টের একটা আর্ট কলেজ ইউনিভার্সিটি বা এই যে একটা ইউনিভার্সিটি আমাদের হলো, আমাদের নজরুল ইউনিভার্সিটি হলো, তাতে একটা হতে পারতো, ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে আছে, এখানে আন্ডারে একটা আর্ট কলেজ হোক। কথা হচ্ছে যে পরবর্তীটা কেউ কিন্তু চিন্তা করছে না, তাদের কিন্তু ব্যবহার করা যেত, তাদের এনেছো তাদের পরিচয় এর জন্য, পরিচিতির জন্য, সেটা কিন্তু সেটা তাদের ব্যবহার হয় না, ফলে পরবর্তীকালে তারা হারিয়ে যায়। आप हमको बताइए, তারা এসে আবার সেই জায়গায় দাঁড়াতে পারছে না, কিন্তু তারা কিন্তু সেই সক্ষেত্রে একজনের নাম বলুক যে সে একসময় করতো, ফিরে চলেছে, অমিতাভ বচ্চন ছাড়া কেউ না। আচ্ছা, আমি अंतिम बात मैं इस पर बोलूँ। अब राजनीतिक पार्टियां इस्तेमाल करती है, मैं आपको इसलिए बोल रहा हूँ कि आप पिछला इलेक्शन याद कीजिए, बीजेपी में जो लोग शामिल हुए थे दादा, बापी लहरी, आज वो कहाँ है? पीसी सरकार कोথায় আছে? আমাদের বিখ্যাত অভিনেতা सोनू क्या है, सोनू क्या एक्टर हिंदी में गाए, निगम ना ना ना, अरे शानू कुमार, शानू कुमार शानू, कुमार शानू, वो आज नहीं है कहीं। हम बार बार बोल रहे हैं कि एक आप देखेंगे 1977 में इमरजेंसी के बाद राजनीतिक पार्टियां मोर्चा बनाती हैं, 1979 में वो बिखर जाता है एकदम। उस समय में आप देखिएगा एक 3 राज्य से 3 नेता का एक गठबंधन उभरता है। धनबाद से के राय, छत्तीसगढ़ से शंकर गुहा नियोगी, और कपड़ा मजदूर बॉम्बे से दत्ता साहब, एकदम। ये तीनों को मिला के लोग बोलते हैं कि इट विल बी अल्टरनेटिव, क्योंकि जब राजनीतिक मुद्दे गौन हो जाते हैं तो गैर राजनीतिक लोग फुटबॉल खेलते हैं, और जब फुटबॉल का अच्छी खिलाड़ी मिल जाते हैं, जब मैच शुरू हो जाता है तो गैर खिलाड़ी लोग अपने मैदान छोड़ के भाग जाते हैं। तो 2021 में पॉलिटिक्स है ही नहीं, इसीलिए खेला होवे, इसीलिए गैर पॉलिटिकल खेल रहे हैं। जिस दिन अच्छे मुद्दे आएंगे जो हम लोग चर्चा कर रहे हैं, जिस दिन अच्छी पॉलिटिक्स पर वोट होगा, आप देखेंगे एक भी आदमी ये नहीं होगा, जमीन से जुड़े लोग सामने होंगे। আমি আলোচনাটা যে জায়গায় একেবারে শেষের জায়গায় নিয়ে যেতে চাইছি একটা ভালো খবর দিয়ে, সেটা হচ্ছে এই প্রথম নির্বাচন কমিশন সারা পশ্চিমবঙ্গের জন্যই যাদের 80 বছরের বেশি বয়স, তারা যদি 12D ফর্ম আবেদন করে তাহলে তারা বাড়িতে বসে ভোটটা দিতে পারবে অলরেডি দিয়েছে। এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তিনি যত পার্সেন্টেজই হন, তিনি যদি যেতে না পারেন তার ক্ষেত্রেও এই সুবিধা হবে। তার চেয়েও বড় আর একটা কাজ, যে এই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের যাদের সবার সার্টিফিকেটটা নেই মেডিকেল বোর্ডে, তাদেরও কিন্তু ইলেকশন কমিশনের নির্দেশে এটা করানো হচ্ছে। আমাদের জেলায় এই সংখ্যাটা 15,200 মতো হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, আর 22,000 মতো হচ্ছে আমাদের 80 বছরের ঊর্ধ্বে। এটা একটা ভালো দিক। খারাপ দিক যেটা, সেটা হচ্ছে যে এই 37,000-এর মধ্যে মাত্র 30% লোক রাজি হয়েছেন তারা বাড়িতে বসে ভোটটা দিতে, আর বাকিটা দিতে নয়, আর বাকিটা তো পড়ে যাবে যেখানে। না, তারা বলছেন আমরা ওখানে গিয়ে দেবো। তো কেন এটা?
এটা নিয়ে এটা মানে আমি সম্প্রতিকালে শহর এবং গ্রাম তার একটা সার্ভে করতে গিয়ে দুটো কমন উত্তর পেয়েছি। একটা হচ্ছে যে ভোটের বিষয়টা আমাদের কাছে একটা উৎসব, এবং এই উৎসবের দিনে আমরা আমাদের অনেক পুরনো মানুষদের দেখতে পাই যারা হয়তো চলে গিয়েছিল কিন্তু ভোটটা দিতে এসছেন, তার সাথেও আমার দেখা হয়। এটা একটা ভালো দিক। আরেকটা মজার দিক দেখলাম যে ধরো 84 বছরের একজন বয়স্ক ভদ্রলোক বা তার স্ত্রী হচ্ছেন হয়তো 75 বছর, স্ত্রী ওই সুযোগটা পাননি, স্বামী পেয়েছেন। স্বামী স্ত্রীকে বললেন তাহলে আমি বাড়িতে বসে দিই, তো বললো না আমি তোমাকে ছাড়া ভোট দিতে যাবো না। তো তখন স্বামী তাহলে বললেন যে না তাহলে আমি আর আবেদনটা করছি না, একসাথেই দুজনে যাব। আমরা যতই এই বিভাজনের কথা বলি, ভাগ করার কথা বলি, সমাজটাকে টুকরো করার কথা বলি, কোথাও গিয়ে কিন্তু আমরা ঐক্যবদ্ধতার কথা বলি। ওই 84 বছরের বৃদ্ধ আর 77 বছরের বৃদ্ধা তারা আজও একসাথে গিয়ে তারা ওই ভোট দিতে চান এবং তারা সরকার গঠনের অংশীদার হতে চান। আমরা চাইব যে এবারের ভোট যেহেতু আমাদের জেলায় এখনো পর্যন্ত টুকটাক, আজকেও একটা ঘটনা ঘটেছে, দুটো ঘটনা, টুকটাক কিছু ঘটনা ঘটছে, কিন্তু আমরা কোনো মানুষের মৃত্যু চাই না। যা বর্ধমানে একটা শিশু মারা গেলেন, এই ভোটকে কেন্দ্র করেই তো। এবং প্রশাসনের কাছেও আমাদের এই মঞ্চ থেকে আবেদন থাকবে যে আপনারা আরো কঠোর হন, কোনো দলের দিকে তাকিয়ে নয়, প্রত্যেকেই যদি নিজেরা নিজেদের দায়িত্ব পালন করেন এটা খুব ভালো। আর একজন হেলথ অবজারভার থাকার কথা, সম্ভবত আমাদের জেলায় আমরা তাকে দেখতে পাচ্ছি না, কেননা প্রতিটা মিটিংয়ে মিছিলে কাউকে আমরা দেখছি না যে মাস্ক পরছেন অথবা দূরত্ব বজায় রাখার কথা বলছেন। আমরা কিন্তু আবার সেই কোভিডের জায়গায় দাঁড়িয়ে আছি। ঠিক গতকাল দেশের প্রধানমন্ত্রী তিনি এক সময় ঘন্টা বাজিয়ে বলেছিলেন যে আর কোভিড হবে না, তোমরা এইটা বাজাও। ঠিক 1 বছর পূর্ণ হওয়ার পরে কিন্তু আমরা এগিয়ে গেছি। শুধু নয়, 3 দিন আগেই আমাদের এই বার্নপুরেরই একজন কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন। অতএব আমাদের এই জায়গাটাও কিন্তু ভাবার দরকার। আমরা কিছু ভাবার দরকার নেই। আপনি ট্রেন চেপে গেছেন কলকাতা যাওয়ার, আপনি বলছেন আমাকে যেতে হবে गया। কি মজার কথা বলছেন স্যার। 1 लाख 2 लाख लोगों की भीड़ जुटा रहे हैं। आप मुख्यमंत्री हैं, आप प्रधानमंत्री हैं, आप जिला के डीएम हैं, आप सीएमओएच हैं, आप स्टेट सेक्रेटरी हैं, चुनाव आयोग है, और आप तमाशा बतिया रहे हैं कि हमारे कहने से कर लेगा। तो नॉट एट ऑल। ये जो आप इस तरह का आवरण बनाते हैं ना कहीं जनता के विरोध में जाके खड़े होते हैं। ये जो आपका उदारपन है इसको तोड़िए, जनता को बताइए कि सवाल इस बात का नहीं है कि 23,000 लोगों के घर में वोट जाएगा। गारंटी इस बात की हो कि 100% के लोग मतदान करेंगे। गारंटी इस बात की हो कि उनके मन में जो ईवीएम को लेकर डर है वो डर दूर होगा। इस बात की गारंटी हो। 23,000 30,000 वोट सरकार इतना तक भी नहीं है। आप एक तो সরকার এইটা হবে না, এইটা ভরম ফরাইবার না। না बीइंग ए रिपोर्टर मैं आपसे रिक्वेस्ट करता हूं, बीइंग ए रिपोर्टर मैं आपसे रिक्वेस्ट करता हूं कि इस तरह का कोई भ्रम मत फैलाइए। अगर आप में ताकत है चुनाव आयोग को कहिए कि चुनाव शुड बी कैंसिल्ड इन मन। अभी कुछ नहीं, मेरी बात सुनिए, मैं आपको बता रहा हूं कोरोना का मामला दादा ভোট হয়ে যাবে, তারপরে দেখবেন এইটা করোনা টাইট হবে, তারপরে কেন কিষান মুভমেন্টকে ড্যামেজ করতে হবে, সেই জন্য করোনাকে টাইট করতে হবে। ঠিক আছে, আমরা এইটা চলবে না, এইটা চলবে না। শুনুন, বিহার বিধানসভা ঘেরা হচ্ছে, ঠিক কটা লোক মাস্ক পরেছে দাদা? ঘন্টা মারে ফেলিয়ে দিয়েছে, একটাওকে তো কেস করে নেই। মেরে বের করে দিয়েছে এমএলএরা তো মাস্ক পেনে নেই। মানে মুখ্যমন্ত্রী যখন ভাষণ দিচ্ছে সেইটা তো করোনা मास्क पहने नहीं, যে পিটছে সেইটা করোনা পরে এসপিডিএম नहीं पाना उस पर केस कीजिए। এটা হতে পারে না দাদা, একটু বাতি একটা আমি একটাই বলি, আর কিছু বলিনি। সাংবাদিক হওয়ার একটি জিনিস থাকে যে আমার প্রশ্ন করার অধিকারটা কেড়ে দেওয়া হয়েছে, আর কিচ্ছু দরকার নেই। আমাদের প্রশ্ন করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, দিনের পর দিন এটা হয়ে এসেছে, আমরা মেনে নিয়েছি, এখনো পর্যন্ত তাই হয়েছে এবং এখন আর চূড়ান্ত জায়গায় যাচ্ছে। আমি জানি না এর কোথায় শেষ হবে, নিশ্চয় হয়তো হবে, কোনোদিন হয়তো হবে। একদিন সেকুলার ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছিলাম, দুর্ভাগ্য হবে, দুর্ভাগ্য আমি জোর করে বলছি, ইট উইল বি মোস্ট আনফর্চুনেট অ্যান্ড মোস্ট ট্র্যাজিক ইন মাই লাইফ যদি হিন্দু রাষ্ট্রে মরতে হয়, এটা বলে দিলাম। যাই হোক, আমরা শেষ করব এই জায়গা থেকে, যে আমরা শুরু করেছিলাম আমাদের শিওরে ভোট,
এবং সত্যি ভোট যে কোথাও কোথাও কত ভয়ঙ্কর, মানুষের পেটের খিদেকেও বাড়িয়ে দিতে পারে এবং মানুষের অন্ন সংস্থান থেকে শুরু করে চারিদিকে যখন একটা ভয়ঙ্কর সংকট, সেই সংকটের মধ্যে দিয়ে আমরা এই জেলায় বসে আলোচনা করে বোঝার চেষ্টা করছিলাম আমরা সত্যি কোথায় দাঁড়িয়ে আছি। তার মধ্যে আমি বিশেষ করে ধন্যবাদ দেব গৌতম বন্দ্যোপাধ্যায়, কলকাতা থেকে তিনি এসছেন আমাদের আজকের আলোচনার জন্য। প্রদীপকে ধন্যবাদ দেব, দেবব্রত ঘোষকে ধন্যবাদ দেব এবং নিশ্চয়ই আমরা আগামী দিনে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। কিন্তু আমি শেষ করব সেই আবেদন রেখে, আমরা 100% না হোক 90%-এর ঊর্ধ্বে আপনি নিশ্চিন্তে নীরবে গিয়ে আপনার ভোট দান করুন এবং যাকে খুশি আপনি জেতানোর কথা ভাবুন, কিন্তু নিজের ভোট নিজে দিন। এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন, আপনারা শান্তিপূর্ণ পরিবেশে নিজেরা নিজেদের প্রচার বজায় রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, শুভরাত্রি।